আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের সময়ের সম্পাদক, সমকালের সাবেক উপদেষ্টা সম্পাদক সাংবাদিক আবু সাইদ খান। আহ, আমরা একটু আলোচনা করতে চাই, রাজনীতিতে নানান ধরনের নাটকীয় পরিবর্তন ঘটতে পারে বলে শোনা যাচ্ছে। সাংবাদিক আবু সাইদ খান, সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো বা যে গুঞ্জনগুলো আমরা শুনতে পারছি, সরকারের মধ্যে পরিবর্তন অথবা খালেদা জিয়া রাষ্ট্রপতি হতে পারেন, শাহাবুদ্দিন চুপ্পু বর্তমান রাষ্ট্রপতি, তাকে অব্যাহতি দেওয়া হতে পারে বা তাকে পদত্যাগ করানো বাধ্য হতে পারে, এইসব গুঞ্জনের কোনো ভিত্তি আছে কি মনে হয় আপনার কাছে? আমার কাছে গুঞ্জনই মনে হয়। কেননা এই ধরনের উদ্যোগে এই ধরনের কোনো পদক্ষেপের মধ্য দিয়ে দেশটা একটা অনিশ্চিত অবস্থায় চলে যাবে। বরং দেশের আজকে বাস্তব অবস্থায় যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা নির্বাচন এবং নির্বাচিত সরকার। আমাদের মনে রাখা দরকার যে সরকার পরিচালনার বিষয়টি একটি রাজনৈতিক কর্মকাণ্ড এবং সেটা রাজনীতিবিদদের হাতেই দিতে হবে, জনপ্রতিনিধিদের হাতে দিতে হবে। অতএব যত দ্রুত সম্ভব নির্বাচন করাটা দরকার। আর একটা হচ্ছে যে বর্তমান সরকার বিভিন্ন ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিলে অনেক ক্ষেত্রে পারছেন না। অতএব সেই জায়গা থেকে দেশে বিভিন্ন ধরনের সংকট তৈরি হচ্ছে, বিশেষ করে প্রশাসনিক আইন শৃঙ্খলা উন্নয়ন এগুলো তেমনটা ঘটছে না। মাপদণ্ড রয়ে গেছে, বিভিন্ন জায়গায় অনিয়ম, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমরা অবনতি দেখছি। এই অবস্থায় নির্বাচনের কোনো বিকল্প নেই। হ্যাঁ, তবে নির্বাচন চায় না এমন একটা অংশ তো রয়ে গেছে, যারা বিভিন্ন জায়গা ঘাপটি মেরে আছে, হুম, তারা হুম। কৌশলে নানা রকম খেলা খেলছে। আমার কাছে মনে হয় এই গুঞ্জন গুলো সেই ধরনের খেলারই অংশ। কিন্তু সাংবাদিক আবু সাইদ খান, আপনি যেটা বলছেন যে অনেকে চাইছে, যারা ঘাপটি মেরে বসে আছে তারা চাইছে না নির্বাচন। আহ কিন্তু আমরা তো সরাসরি করছি যে সরকার যারা পরিচালনা করছে, দুটি ভর কেন্দ্র, অনেকগুলো ভর কেন্দ্রের মধ্যে একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটি হচ্ছে জামাতে ইসলামী, তারা কিন্তু নির্বাচন চাইছে না। তো সেই জায়গা থেকে আমরা কি এই গুঞ্জনগুলো কি শুধু গুঞ্জনের মধ্যে রাখবো, নাকি বিষয়গুলো বিবেচনা নেওয়ার প্রয়োজন রয়েছে? এবং লন্ডন বৈঠকে তারেক রহমানের ফেব্রুয়ারিতে রাজি হয়ে যাওয়ার যে একটি বিষয় আমরা দেখলাম, সরকার স্পেসিফিক্যালি কিছু বললো না, বললেও হতে পারে, তারপরে সব ঠান্ডা, এর মধ্য দিয়ে আসলে কিছু ঘটতে যাচ্ছে কিনা? আচ্ছা, জামাতের পলিটিক্স সবসময় রহস্যজনক। জামাত বিগত দিনে দেখা যাচ্ছে যে তার একটা দোদুল্যমান চরিত্র রয়ে গেছে, এবং কখনো বিএনপির সঙ্গে গিয়ে তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেখা করছে, জি। দেখা করে সেখানেও এক ধরনের কথা বলছে, আবার দেশে ফিরে আর এক ধরনের কথা বলছে। জামাতের এই পলিটিক্সটা সবসময় রহস্যজনক। হ্যাঁ, জামাত চায় যে তার শক্তি সঞ্চয় করার জন্য একটা সময় চায়, কিংবা আরো কেউ কেউ তারাও একটা সময় চায়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কোনো দলকে সময় দেওয়া তো বড় কথা না, জাতির জন্য, জনগোষ্ঠীর জন্য কি প্রয়োজন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। অতএব কোন দল তার নিজের প্রয়োজনে কখন নির্বাচন চাইবে এমনটা হতে পারে না। দেশের বাস্তব অবস্থায় একটা নির্বাচন দরকার। অনেকে মনে করছে এই নির্বাচনের মধ্য দিয়ে জামাত কিংবা এনসিপি মনে করতে পারে যে তারা ক্ষমতা আসবে না, হয়তো বা বিএনপি ক্ষমতা আসবে। তো সেটা তো আসতেই পারে, কেন, এটা তো একটা বাস্তবতা। একটা দল গড়ে তোলার জন্য যে সময় দরকার তারা সেই সময় নেবে। তো এবার আসতে না পারলে আগামীতে তারা চেষ্টা করবে। কিন্তু এই জন্য তাদেরকে প্রস্তুতির সময় দেওয়াটা। কিন্তু বাস্তবতায় তো এটুকু দেখা যাচ্ছে যে নির্বাচনী একটা আলবাহনা চলছে, সংস্কার নিয়ে আলোচনাগুলো চলছে, সেগুলো ঢিমে তাহলে কোথাও এখনো পর্যন্ত 11 মাস হয়ে গেল, কোনো ধরনের ঐকমত্য প্রতিষ্ঠা হলো না। এবং কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো সংবিধান ছড়ে ফেলা, কখনো রাষ্ট্রপতিকে ছড়ে ফেলা, এবং এগুলো সরকারের যারা স্টেক হোল্ডার তাদের মধ্য থেকে আসছে, তাহলে এগুলো আমাদেরকে আতঙ্কিত করে কিনা? সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং কোনো কোনো কর্মকর্তার বক্তব্যে এই ধরনের আমাদেরকে বিরত থাকা উচিত। সরকারকে একই পলিসিতে চলা উচিত। এখানে যেখানে প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন যে প্রস্তুতি সম্পন্ন হলে তিনি নির্বাচন দিবেন, অর্থাৎ রমজানের আগেই নির্বাচন দিবেন, এবং নির্বাচন কমিশন বলছে যে তারা প্রস্তুত। তো সেই ক্ষেত্রে তো অন্য কোনো সমস্যার সামনে আনার কোনো যুক্তি নেই। অতএব নির্বাচন দেওয়ার জন্য যা করণীয় সেটাই করা উচিত বলে আমি মনে করি। কিন্তু সিসিএম নাসির উদ্দিন গত 4-5 দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন, তাদের মধ্যে ওয়ান টু ওয়ান বৈঠক হলো, সেই বৈঠক সম্পর্কে আমরা কিছুই জানতাম না। পরবর্তীতে নানান ধরনের গুঞ্জন শুরু হলো। একটা পর্যায়ে গত মঙ্গলবারই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন
যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পর্কে আমাকে কিছু বলেনি, শুধু জিজ্ঞাসা করা হয়েছে নির্বাচন কমিশনের সংস্কারের যে কাজগুলো সেটি কোন পর্যায়ে। মানুষের একটা ধারণা ছিল যে প্রধান উপদেষ্টা হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কোনো ধরনের দিক নির্দেশনা দিতে পারেন, কিন্তু তেমনটি আমরা শুনলাম না প্রধান নির্বাচন কমিশনের মুখ থেকে। বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হচ্ছিল যেন খুব দ্রুত রোড ম্যাপটা ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং তার জন্য যেন সরকার দিক নির্দেশনা দেয়। অতএব সেই বিষয়টিও আমরা দেখলাম না। তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের আর কি সম্ভাবনা থাকতে পারে এখনো পর্যন্ত? আচ্ছা, আমার মনে হয় যে যখন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বৈঠক করে, সেই বৈঠক সবসময় যে পাবলিক করতে হবে তেমন না। তবে নির্বাচনকে নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে কবে নির্বাচন, সেই সময় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচনী কমিশনারের যে বৈঠকটা হয়েছে এই বৈঠকটাকে পাবলিক করা উচিত ছিল। হম হম। এবং সেই ক্ষেত্রে আমি এটা বুঝতে পারলাম না যে ঠিক আছে, প্রধান উপদেষ্টা বললেন না যে নির্বাচনের ব্যাপারে আহ, রমজানের আগে করা যাবে কিনা, ফেব্রুয়ারিতে হবে কিনা, কিন্তু উনিও তো প্রশ্ন করতে পারতেন যে পত্রপত্রিকা দেখছি, আমরা কি করব। জি। তো এই অবশ্যই। প্রশ্নটা তো ওনার পক্ষ থেকে করাটাই সঙ্গত ছিল। হম হম। আর এই প্রশ্ন, কেননা ওনাকে তো নির্বিকার থাকতে হবে এমন তো ব্যাপার না, এবং জি। উনি তো সরকারি কর্মচারী নন, উনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান। এক্স্যাক্টলি। অতএব এক্স্যাক্টলি। সাংবিধানিক অবস্থান থেকে উনি কথা বলবেন না, এটা তো হতে পারে না। উনি যেভাবে উত্তর দিয়েছেন, আমার মনে হয় যে সাংবাদিক যাদের কাছে বলেছেন তাদের পাল্টা প্রশ্ন করা উচিত ছিল, আপনি কি বলেছেন। হ্যাঁ, আমি প্রশ্ন করতে চাই যে আপনি কি বলেছেন, কিংবা আপনার প্রশ্ন কি এটা ছিল কিনা। আর না হম। থাকলে আপনি কেন প্রশ্ন করেন নাই, কেননা এই সময়তে এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার। সেই জায়গা থেকে মানে আপনার এই যে প্রশ্নটি উত্থাপন করলে এটা যে খুবই ভ্যালিড কোশ্চেন। সবকিছু মিলিয়ে দুই পক্ষের মধ্য থেকে এক ধরনের অস্পষ্টতা, এক ধরনের কি পুরোপুরি অস্পষ্টতা, ফেব্রুয়ারি নিয়ে কোনো কথাবার্তা হয়নি। তার মানে কি তাহলে আমরা ধরে নেব যে ফেব্রুয়ারি নিয়ে যে কথাবার্তা উঠেছে, অথবা সরকার বিএনপির মধ্যে যে একটা আপাত সমঝোতা দেখা গেছে, সেটি আসলেই ফাঁপা কোনো বিষয়? আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে যে জনগণ কি চায়। আমরা তো জনগণের সঙ্গে বিভিন্ন ক্রস সেকশন অফ পিপুলের হুম। সঙ্গে মিশি। এখানে বিদেশিরা তারা বিনিয়োগে উৎসাহী হচ্ছে না, তারা এখানে ইনভেস্টমেন্ট উৎসাহী হচ্ছে না, কেননা তারা একটা নির্বাচিত সরকার ছাড়া এখানে বিনিয়োগ করতে চাচ্ছে না। এখানে দেশীয় বিনিয়োগও হচ্ছে না, এবং দেশীয় অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটা থমকে আছে। তো এই অবস্থায় নির্বাচনের বিকল্পটা কি? নির্বাচনের বিকল্প একটাই, সেটা নির্বাচন, দ্রুত নির্বাচনের অন্য কোনো বিকল্প নেই। এবং সেটা যদি না হয় তাহলে দেশটাকে একটা অন্ধকারের পথে ঠেলে দেওয়া হবে, সেটা কোনো সুস্থ মানুষের কাম্য হতে পারে না। ব্যক্তিগতভাবে আমি এমনটা আশা করি না, কেননা দেশটা তো আমাদের সবার। দেশটা তো মুষ্টিমেয় ব্যক্তি নয়, কিংবা মুষ্টিমেয় ঊর্ধ্বতন ক্ষমতাধরদের নয়, দেশটা তো হুম। জনগণের। অতএব নিঃসন্দেহে। জনগণের একজন হিসেবে মনে করি যে নির্বাচন হচ্ছে আজকের পরিস্থিতি উত্তরণের মোক্ষম পথ। অন্য কোনো পথ আছে বলে আমি মনে করি। আহ, আপনি বলছেন যে খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন, এটি কেবলই গুঞ্জন, আপনি তেমনটাই মনে করতে চান, এবং এর সঙ্গে আরো একটি সম্ভাবনার কথা অনেকে বলছেন যে খালেদা জিয়া রাষ্ট্রপতি না হলে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি পদে বসবেন, তারেক রহমান প্রধান উপদেষ্টা পদে বসবেন, উপপ্রধান উপদেষ্টা হবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এবং সেই বডিতে, সেই গভর্নমেন্টের নির্বাহী পরিষদে বা উপদেষ্টা পরিষদে সব দলের যারা যোগ্যতম প্রতিনিধি আছে তাদেরকে ইনক্লুড করা হবে, এবং বর্তমান উপদেষ্টাতে যারা রয়েছেন তাদের মধ্যে যাদের পারফরমেন্স খারাপ তাদেরকে বাদ দেওয়া হবে। এমন একটি গুঞ্জন চলছে। যদি এগুলো সব গুঞ্জনই হয়, তাহলে এগুলো ছড়াচ্ছে কারা, ছড়িয়ে লাভ কি? আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, আমি কালকে গতকাল তো বেগম খালেদা জিয়া বক্তব্য রেখেছেন, জি। তারেক রহমান বক্তব্য রেখেছেন। তো সেই বক্তব্যে তো এখানে ধারে কাছে কিছু নেই। তো তাদের বক্তব্যই বিশ্বাস করবো? তাদের বক্তব্যই কি আমরা বিশ্বাস করব, না বাইরে হুম। গুঞ্জন, মানে পড়শিরা কি বললো সেটা বিশ্বাস করবো? আমরা তো হর্সেস মাউথ থেকে শুনছি যে তারা কি হুম। চাইছেন। তারা তো কোনো রাগ ঢাক করছেন না। বিএনপি নির্বাচন চাচ্ছেন, দ্রুত নির্বাচন চাচ্ছে। তো এবং পার্লামেন্টের নির্বাচন, যেটা স্থানীয় সরকার নির্বাচন নয়। তো এই ব্যাপারটা, এবং অন্যান্য দলগুলোও কিন্তু নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহের কথা প্রকাশ করেছেন, এবং অন্যান্য দলগুলো ছোট বড় অনেক দলই তারা নির্বাচন চাইছেন, বাম দলগুলো চাচ্ছেন। এখানে লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের পক্ষ থেকেও এই কথাই স্পষ্ট করে বলা হচ্ছে।
তো সেই ক্ষেত্রে তো সরকার অন্য কিছু ভাববেন, তো সেটা ঠিক না। আর ভাবলেও সেটা তাকে স্পষ্ট করা উচিত। তবে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন প্রাজ্ঞ ব্যক্তি, তিনি তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে তার অনেক সুনাম রয়েছে। যে যাই বলো, উনি এই ধরনের কোনো পিচ্ছল পথে পা দেবেন বলে আমি মনে করি। আর যদি দিয়েই থাকেন, মানুষ তো ভুলও করে, মানুষ তো বুঝে হোক না বুঝে হোক বা ইচ্ছে চান, সেক্ষেত্রে পরিণতিটা কি বাংলাদেশে বা বাংলাদেশের মানুষের বা তার জন্য? এইটা ভুল ভুলই। 1-11 যে পরিণতি হয়েছিল আর একটা 1-11 হতে পারে এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশে দ্বিতীয়বার 1-11 আর হবে। আমি এই গুঞ্জনে কান দিতে চাই না। জি। আপনাকে তোমার শেষ কোশ্চেন, জুলাই ঘোষণা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, সংবিধান বাতিল করা হতে পারে এবং সেটি করা হলে বিপ্লবী সরকার গঠন হতে পারে। যারা এই দাবিগুলো করছেন বা সরাসরি এনসিপি তো এই দাবি করে আসছে এবং তাদের পক্ষ থেকে সরকারের ঘোষণা দেওয়া কথা ছিল, তারা জুলাই প্রোক্লামেশনও করবে বা দিবে। বাংলাদেশ কি আরো একটা ভয়ঙ্কর সংকটের মধ্যে যাবে যদি এই ধরনের কিছু ঘটে? আচ্ছা, আমি যেটা জানি যে যে ধরনের ড্রাফট পলিটিক্যাল পার্টিগুলো থেকে দেওয়া হয়েছে তার ভিতর এই ধরনের কোনো বিষয় নেই। এবং যে আলোচনা হচ্ছে সেখানে হচ্ছে যে জুলাই ঘোষণার সঙ্গে যে নির্বাচন পিছিয়ে দেওয়া, সংবিধান বাতিল করা, এই কোনো ব্যাপার নাই। এনসিপির পক্ষ থেকে কিংবা অন্য অন্য কোনো কোনো দলের পক্ষ থেকে সংবিধান বাতিল ইত্যাদি যেটা বলা হয়েছিল সেখানে তার আলোচনা নেই। আলোচনা হচ্ছে যে এই সংবিধানের মূলনীতি কি হবে, এবং জাতীয় ঐক্যমতের যে সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার লক্ষ্যে যে আলোচনা হচ্ছে, সেখানে কিন্তু হুম। সংবিধানের বাতিল কোনো ব্যাপার নাই। সেখানে হচ্ছে মূলনীতিটা কি হবে, এখানে 4 রাষ্ট্রীয় মূলনীতি থাকবে না নতুন মূলনীতি হবে, নতুন কিছু সংযোজন হবে কিনা, আলোচনা কিন্তু এখানে আছে। অতএব সংবিধান বাতিল, গণপরিষদ নির্বাচন, সেটা মাঝে মাঝে হ্যাঁ এক সময় দাবি উঠেছিল, এই দাবি আমার মনে হয় যে হাওয়ায় মিলিয়ে গেছে। অনেক ধন্যবাদ সাংবাদিক আবু সাইদ খান। আপনার যে প্রত্যাশা, আপনার যে বিশ্বাস, সেটি ফলপ্রসূ হোক, আমরা সেটাই চাই। আপনাকে অনেক অনেক আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষের নানান কারণে ক্ষোভ ছিল, এ কথা সত্য, কিন্তু 5 আগস্ট তার সরকার পতনে যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তার পেছনে যে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণ করা ছিল, সরাসরি মার্কিন হস্তক্ষেপ ছিল, সে কথা এখন স্বীকার করে নিচ্ছেন খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শুভাকাঙ্ক্ষী পরামর্শদাতা এবং সমন্বয়কদের যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তার অভিভাবকদের কেউ কেউ, যেমন ফরহাদ মজহার, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থনীতিবিদ এবং জননীতি বিশ্লেষক জেফ্রি ডেভিড স্যাক্স শেখ হাসিনা সরকার পতনে মার্কিন গোপন অভিযান বিষয়ে যে একটি লেখা লিখেছিলেন আরও বেশ কিছুদিন আগে, সেটিকে ফরহাদ মজহার সমর্থন করছেন। তিনি বলছেন যে এটিকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, এবং একই সঙ্গে তিনি বেশ ইন্টারেস্টিংলি বলছেন যুক্তরাষ্ট্র যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নিয়েছিল, তিনি সেসব উদ্দেশ্য সার্ভ করতে পারছেন কিনা সেই প্রশ্ন তুলেছেন। বেশ মজার বিষয়। আমি ফরহাদ মজহার সম্পর্কে শেষের দিকে আসছি, তার আগে জেফ্রি ডেভিড স্যাক্স যেই লেখাটি লিখেছিলেন, সেই লেখাটি সম্পর্কে একটু বলে নিই। তার লেখার শিরোনাম ছিল দ্য ভেরি স্ট্রং এভিডেন্স অফ দ্য ইউএস রোল ইন টপলিং দ্য গভর্নমেন্ট অফ ইমরান খান ইন পাকিস্তান রেইজেস দ্য লাইকলিহুড দ্যাট সামথিং সিমিলার মে হ্যাভ অকার্ড ইন বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তানে ইমরান খান সরকারের পতনে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ছিল, ঠিক একই ধরনের ভূমিকা বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে দেখা গেছে প্রমাণ সাপেক্ষে। তিনি তার লেখাতে বলছেন, এই লেখাটি হয়তো অনেকের পড়া নেই, জানা নেই, সেই কারণে অংশ বিশেষ তুলে ধরতে চাই। তিনি বলছেন দক্ষিণ এশিয়ার 2 সাবেক প্রধান নেতা, তাদের সরকার পতনে যুক্তরাষ্ট্রের গোপন অভিযান চলেছে। তাদের মধ্যে একজন পাকিস্তানের ইমরান খান, আর একজন হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং দুটি ঘটনা একই রকম। তিনি যেভাবে বলার চেষ্টা করছেন যে পাকিস্তানের ক্ষেত্রে যেটি ঘটেছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 2022 সালের 7 মার্চ যুক্তরাষ্ট্রে পাকিস্তানে নিযুক্ত যে রাষ্ট্রদূত আসাদ মজিদ খানের সাথে দেখা করেন, এবং দেখা করে তিনি বলেছিলেন যে সতর্ক করে দিয়েছিলেন রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে মিস্টার খানের যে আক্রমণাত্মকভাবে নিরপেক্ষ অবস্থান, সে কারণে ইমরান খান পাকিস্তান মার্কিন সম্পর্ককে
হুমকির মুখে ফেলছেন। এবং লু এ কথা জানিয়ে দিয়েছিলেন যে তার সরকারের বিরুদ্ধে যদি অনাস্থা আনা হয় পার্লামেন্টে, তাহলে তার মতো যারা সরকারি কর্মকর্তা পাকিস্তানে রয়েছেন অথবা যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা নিরাপদ থাকবেন, অন্যথায় ভয়ঙ্কর কিছু হতে পারে। এ কথা তো আমরা সবাই জানি। এবং ডোনাল্ড লুয়ের সেই বক্তব্য রেফারেন্স আকারে টেনে নিয়ে এসে বলছেন যে বাংলাদেশে সাম্প্রতিক সহিংস অভ্যুত্থানেও মার্কিন যুক্তরাষ্ট্র একই ভূমিকা পালন করেছে। ছাত্র অস্থিরতার কারণে প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং বাংলাদেশের সেনাবাহিনী যখন বিক্ষোভকারীদের সরকারি অফিসে হামলা চালানো থেকে বিরত রাখতে অস্বীকৃতি জানায়, তখনই শেখ হাসিনা ভারত পালিয়ে যান বা দেশ ত্যাগ করেন। এবং তার আগে শেখ হাসিনা একটি চমকপ্রদ দাবি করেছিলেন, যখন 2024 সালের 17 মে সেই একই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শেখ হাসিনার সঙ্গে দেখা করে তিনি এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা অনুমোদন করতে চেয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা অস্বীকৃতি জানিয়েছিলেন এই কারণে যে এটি চীনকে নিয়ন্ত্রণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কৌশলের অংশ। কিন্তু শেখ হাসিনা তাতে রাজি হননি। এবং শেখ হাসিনা ডোনাল্ড লু সম্পর্কে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে 14 দল ছিল সেই দলের নেতাদের ডেকে বলেছিলেন যে সাদা চামড়ার লোকদের একটি দেশ তাকে পতনের চেষ্টা করছে। এবং আপনাদের নিশ্চয় মনে আছে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিয়েছিলেন যে সাদা চামড়ার একটি দেশের লোক তাকে বলছেন, প্রস্তাব দিয়েছেন এখানে একটি খ্রিস্টান রাজ্য তৈরি করার। জেফ্রি স্যাক্স বলছেন যে কিন্তু শেখ হাসিনা তিনি জোটের নেতাদের সামনে বলেছিলেন তিনি কারোর সঙ্গে আপোষ করতে চান না। ইমরান খানের মতো শেখ হাসিনাও নিরপেক্ষতার বৈদেশিক নীতি অনুসরণ করেছিলেন, যার মধ্যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই নয়, চীন ও রাশিয়ার সাথেও গঠনমূলক সম্পর্ক ছিল, যা মার্কিন সরকারকে গভীরভাবে আতঙ্কিত করেছিল। এবং হাসিনার যে অভিযোগ তার সত্যতা প্রমাণের ক্ষেত্রে জেফ্রি ডেভিড স্যাক্স আরও কয়েকটি প্রসঙ্গ নিয়ে এসেছেন। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ দুটি সামরিক চুক্তি স্বাক্ষর করতে বিলম্ব করেছিল বা অস্বীকার করেছিল, যেগুলো 2022 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র খুব জোর দিয়ে চালিয়ে আসছিল। তার মধ্যে একটি ছিল জেসোমিয়া, অর্থাৎ জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন, যার মাধ্যমে বাংলাদেশকে ওয়াশিংটনের সাথে সামরিক সহযোগিতার জন্য আবদ্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। এবং প্রধানমন্ত্রী হাসিনার সরকার স্পষ্টতই এতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এই জায়গায় এসে জেফ্রি ডেভিড স্যাক্স বলছেন যে যদি এ বিষয়ে মার্কিন কংগ্রেসে কোনো অভিযোগ জানানো হয় তাতে কোনো লাভ নেই, বরং এই বিষয়ে এগিয়ে আসা উচিত জাতিসংঘের। কারণ গোপন শাসন ব্যবস্থা পরিবর্তন অভিযান আন্তর্জাতিক আইনে স্পষ্টতই অবৈধ এবং বিশ্ব শান্তির জন্য অনেক বড় হুমকি। কারণ এগুলো জাতিগুলোকে গভীরভাবে অস্থিতিশীল করে তোলে এবং প্রায় যুদ্ধের মতন ভয়ঙ্কর কিছু সূত্রপাত ঘটায়, পাশাপাশি নাগরিক বিশৃঙ্খলার দিকে নিয়ে যায় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে। তিনি বলছেন যে পাকিস্তান ও বাংলাদেশের ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সরাসরি সাক্ষ্য গ্রহণ করা, যাতে এই দুই নেতার সরকার উৎখাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রমাণ মূল্যায়ন করা যায়। এবং জেফ্রি ডেভিড স্যাক্স আরও একটি পরিসংখ্যান তুলে ধরেছেন যে যুক্তরাষ্ট্র 1947 সাল থেকে 1989 সাল পর্যন্ত এরকম গোপন অভিযান বিভিন্ন রাষ্ট্রের সরকার পতনের জন্য তারা অভিযান চালিয়েছে 64টি ক্ষেত্রে সফল হয়েছে। এর বাইরে আরও অনেক ধরনের অভিযান তারা পরিচালনা করেছে যেগুলো সফল হয়নি। এখন বলি ফরহাদ মজহার সম্পর্কে। ফরহাদ মজহার সমকালকে একটি ইন্টারভিউ দিয়েছেন বুধবারই, যেটি প্রকাশ হয়েছে। সেখানে তিনি কথা প্রসঙ্গে যেমন জেফ্রি ডেভিড স্যাক্সের এই বক্তব্যকে সমর্থন করলেন, তিনি বললেন যে এটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সেই জায়গা থেকে সমকালের আরেকটি প্রশ্ন ছিল, এই বাস্তবতায় বর্তমান সরকারকে আপনি কীভাবে দেখছেন?
ফরহাদ মহজার যে কথাগুলো বলছে, ডক্টর ইউনূসকে আমরা কেন চেয়েছি? আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের এই ঐতিহাসিক রূপান্তরের কেন্দ্র থেকে তিনি যেন জনগণের অভিপ্রায় বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। তিনি হয়তো চেষ্টা করছেন ভারতকে মোকাবেলার ক্ষেত্রে নানান কিছু করতে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেমন করে রেজিম চেঞ্জ করতে চেয়েছিল, তেমনি বাংলাদেশেও রেজিম চেঞ্জ কি হয়েছে? এই কথাটা উনি কি প্রমাণ করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? তিনি বলছেন এই দিকে সন্দেহ দেখা দিয়েছে, তিনি ব্যর্থ হলে জেফ্রি ডেভিড স্যাক্সের মূল্যায়ন সঠিক বলে প্রমাণিত হবে। জেফ্রি স্যাক্স আমাদের গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন, মানে গণ অভ্যুত্থানের পিছনে যে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণ করা ছিল, এই বক্তব্য উপস্থাপন করে তিনি গণ অভ্যুত্থানকে ছোট করে দেখতে চেয়েছেন, কিন্তু তার কথাটা পুরোটা মিথ্যা নয়। ফরহাদ মহজারদের তো অন্যরকম এজেন্ডা রয়েছে, সেই জায়গা থেকেও যে একেবারে যুক্তরাষ্ট্রের এই গোপন অভিযান, ডিপ স্টেটের খেলা, যেটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ জেফ্রি ডেভিড স্যাক্স প্রমাণ সাপেক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন, সেটিকে অস্বীকার করতে পারেননি। অতএব প্রমাণ আরও মিলবে।